হিন্দু কোনো ব্যক্তি যদি ওয়ারিশ রেখে মারা যায়, সেই ক্ষেত্রে ওই মালিকের কোনো স্ত্রী জমি পাবে কিনা, আর সে জমি পেলে ওই জমি বিক্রি করতে পারে কিনা, সে বিষয়ে আইনে কি বলে, বা একাধিক ছেলে মেয়ে থাকলে তাদের আইন কি? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতেছি। হুম। আচ্ছা, সম্পত্তিতে হিন্দু মহিলার অধিকার আইন 1937-এ বলা হয়েছে, কোনো হিন্দু ব্যক্তি উইল না করে মারা গেলে তার ত্যক্ত সম্পত্তিতে স্ত্রী বা স্ত্রীগণ এক ছেলের সমপরিমাণ জমি পাবেন। আমরা একটা উদাহরণ দিই। ধরুন, যে হিন্দু ব্যক্তির কথা বলা হচ্ছে তার দুজন ছেলে আছে এবং একজন স্ত্রী আছে। এনার ত্যক্ত সম্পত্তির 3 ভাগ হবে। 2 ভাগ 2 ছেলে পাবেন এবং 1 ভাগ স্ত্রী পাবেন। আবার ধরুন, ওই ব্যক্তির 2জন ছেলে আছে এবং 2জন স্ত্রী আছে। এই জমিটাও 3 ভাগ হবে। 2 ভাগ 2 ছেলে পাবে এবং 1 ভাগ 2 স্ত্রী মিলে পাবে। জি। তবে মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র বা পুত্রের পুত্রের পুত্র যদি না থাকেন, তাহলে তার স্ত্রী বা স্ত্রীগণ পুরো জমিটাই জীবন সত্ত্বে পাবেন। তবে স্বামীর মৃত্যুর সময় যদি স্ত্রী অসতী হন, তাহলে তিনি উত্তরাধিকারিণী হবেন না। এছাড়া তিনি যদি ধর্ম ত্যাগ করেন বা জাতিচ্যুত হন, তাহলেও জমি পাবেন না। এছাড়া বিধবা যদি নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তিনি বিধবা হিসেবে যে জমিটি পাবার কথা সেটি পাবেন না। তবে স্ত্রী ধনের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য নয়। পাওয়ার পরে ইনি জমিটা বিক্রি করতে পারবেন কিনা, তিনি তার বৈধ আইনি প্রয়োজনে জমিটা বিক্রি করতে পারবেন। বৈধ আইনি প্রক্রিয়া, লিগ্যাল নেসেসিটিতে তিনি বিক্রি করতে পারবেন। স্যার, উনি যে প্রাপ্ত অংশ মানে পাইলো ওয়ারিশ সূত্রে, এটা আসলে কিভাবে সে বিক্রি করে দেয়, কোন কোন লিগ্যালে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন আইন অনুসারে, বা কি কি আইন মানে? দেখুন, একজন মুসলিম বিধবা নারী উনি তো যে কোনো কারণেই জমি বিক্রি করতে পারবেন, জি। তাই না? কিন্তু হিন্দুদের ক্ষেত্রে ওই আইনে বলা আছে তিনি সীমিত সত্ত্ব লাভ করবেন। এই সীমিত সত্ত্ব যেহেতু মানে জীবন সত্ত্ব যেটাকে আমরা বলি, তিনি লিগ্যাল কিছু কারণে বিক্রি করতে পারবেন। কারণগুলো কি কি? তার স্বামী ধরুন কোনো জনহিতকরণ কাজ শুরু করছে, অর্ধ অবস্থায় রেখে মারা গেছে। ধরেন একটা হাসপাতাল করতেছে বা একটা পুকুর খনন করতেছে, অর্ধেকটা হওয়ার পরে উনি মারা গেছেন। কারণ স্ত্রী স্বামীর যে জমিটা পান সেই জমিটা বিক্রি করে তার স্বামীর যে কাজটা বাকি ছিল সেটা সম্পন্ন করতে পারবেন। আবার স্বামী মারা গেছে, তার শ্রাদ্ধ দরকার আছে, তারপরে ব্রাহ্মণ ভোজ, কাঙ্গালি ভোজ, এই সমস্ত কাজের দরকার আছে, বার্ষিক ভোজ করা লাগতে পারে। এছাড়া স্বামীর আত্মার কল্যাণের জন্য তিনি গয়ায় পিণ্ডদান করতে পারেন। আবার এই বিধবা স্ত্রী কাশী বা গয়ায় তীর্থযাত্রা করতে পারেন। এই সমস্ত কাজ যদি লাগে তাহলে তিনি স্বামীর সম্পত্তি থেকে এগুলো বিক্রি করে এটা করতে পারবেন। এখানে অবশ্য একটা যৌক্তিক ব্যাপার থাকতে হবে। ধরুন, স্বামী মারা গেছে 10 বছর বা 20 বছর আগে, আপনি 20 বছর পরে হঠাৎ পুরো জমিটা বিক্রি করে বলতেছেন স্বামীর শ্রাদ্ধ করতেছি, জি জি। এটা তো যৌক্তিক হলো না, তাই না? জি স্যার। সুতরাং কারণটা অবশ্যই যৌক্তিক হতে হবে। এরপরে ধরুন একটা হিন্দু ভদ্রলোক একটা উইল করে গেছেন, উইলটা আদালত থেকে প্রবেট করতে হবে। এই প্রবেট করার জন্য তো খরচ আছে। জি এই প্রবেটের ব্যয় বহন করার জন্য উনি জমি বিক্রি করে আদালতে মামলা করতে পারবেন। আবার ধরেন জমির খাজনা দেয়া লাগতে পারে, সরকারকে ট্যাক্স দেয়া লাগতে পারে, এই সমস্ত কাজের জন্য তিনি জমি বিক্রি করতে পারবেন। আবার ধরেন তার কোনো মেয়ে আছে যাকে বিয়ে দেওয়া দরকার, এই বিয়ে দেওয়ার জন্য জমি বিক্রি করতে পারবেন। আবার ধরুন তার কোনো নাবালক সন্তান আছে যার ভরণ পোষণ করা দরকার, জি। হ্যাঁ? যেহেতু তার স্বামী মারা গেছে, তার উপর তো সবকিছু দায়িত্ব। এই নাবালকের ভরণ পোষণের জন্য বিক্রি করা যেতে পারে। অথবা আরো আরো একটা কারণ হতে পারে বিধবার নিজের ভরণ পোষণের জন্য বাধা। একজন মানুষ চলতে তো খুব বেশি টাকা পয়সা লাগে না, জি তাই না? কিন্তু ওই বিধবার উপর আরো কিছু লোক নির্ভরশীল আছে। ধরেন বিধবার একটা নাতি হতে পারে, বিধবার ছেলে হতে পারে, তাদের লেখাপড়া দরকার হচ্ছে, তাদের স্কুলের ব্যয়, তাদের চিকিৎসার ব্যয়, তাদের তো অনেক অনেক ব্যয় রাখতে পারে, নিজের ব্যয় বাদ দিয়েও। জি জি। এই ব্যয়গুলো বহন করার জন্য তিনি জমি বিক্রি করতে পারবেন। ঠিক আছে? জি। তো ওই ভদ্র মহিলা, বিধবা মহিলা যদি ঘরে জমি বিক্রি করে, যে কোনো কারণ দেখে তো বিক্রি করবে। হুম হুম। And বিক্রির পর যে কোনো কারণে হয়তো মামলা মোকদ্দমা হইলে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? যে মানে এটা লিগালিটি আসলে আমরা প্রমাণ করবে কে? প্রমাণ করবো কি আপনাকে, যে আসলে সেই যৌক্তিক প্রমাণ দেখে সে বিক্রি বৈধতাটা করতেছে, কি? এর বৈধতাটা কি আসলে? 1 2 3। আচ্ছা, ধরুন কোন মামলা হলো, তখন এই লিগ্যাল নেসেসিটি এটা তো প্রমাণ করতে হবে, তাই না? জি এই প্রমাণ করার দায়িত্বটা যিনি ক্রেতা আছেন তার উপর বর্তাবে।
ক্রেতা দেখে শুনে নিবেন যে উনি যে যে লিগ্যাল কারণের কথা বলছেন, যে যে কারণে বিক্রির কথা বলছেন, সেই কারণগুলো আদৌ ঘটছে কিনা। জি ক্রেতা নিজে আশেপাশে এলাকায় অনুসন্ধান করে নিশ্চিত হবেন যে আসলে উনি যে যে কারণে বিক্রি করতে চাচ্ছেন সেই কারণগুলো আসলে বিদ্যমান আছে। এই কারণগুলো দেখে যদি উনি ক্রয় করে তাহলে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আইনি রেফারেন্স হলো 18 DLR 679। এখানে আইনি রেফারেন্সটা পাওয়া যাবে। আর ধরুন এই আইনি লিগ্যাল নেসেসিটি যেটা, এটা প্রমাণও করা যাচ্ছে না, বা ক্রেতা যিনি কিনছেন তিনি প্রমাণ করতে পারছেন না, তখন কি হবে? তখন যদি ওই যে জমিটা যার কাছে ফেরত যাওয়ার কথা, মানে যারা মামলা করার কথা, একজন হিন্দু মহিলা মারা গেলে জমিটা তো ধরেন ওনার কোনো ছেলে ছিল না, জি হিন্দু ভদ্রলোকের ছেলে ছিল না, না থাকলে ওনার ভাই বা ভাইয়ের ছেলেদের কাছে জমিটা ফেরত যাবে, যেহেতু জীবন সত্ত্বে উনি মালিক ছিলেন। ফেরত যাদের কাছে যাওয়ার কথা তেনারা যদি সাক্ষী থাকেন, তারা যদি প্রমাণ করে, তারা যদি অনাপত্তি দেয়, তাহলে কোনো ব্যাপার নাই, জি, তাহলে এই জমিটা নিষ্কণ্টক হয়ে যেতে পারে। সুতরাং যিনি জমি ক্রয় করেছেন তাকে দেখে শুনে ক্রয় করতে হবে যে যেই কারণে এই হিন্দু বিধবা নারী বিক্রি করতে যাচ্ছেন সেই কারণটা ঠিক আছে কিনা, সেই কারণটা যথাযথ আছে, তিনি এলাকায় অনুসন্ধান করছেন কিনা। এইটা যদি করে ক্রয় করেন তাহলে কোনো সমস্যা নেই। স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই মহিলা বিক্রি করতে বিধবা মহিলার ক্ষেত্রে কোর্টের কোনো পারমিশন লাগবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। করতে পারমিশন নিতেই হবে এমন কথা নাই। ডিএলআর আমি যে রেফারেন্সটা দিলাম এখানেও এমন কথা বলা নাই যে করতে পারমিশন নিতে হবে। তো কারণগুলো যদি যথাযথ থাকে, যৌক্তিক থাকে, তাহলে জমি ক্রয় বিক্রয় আইনত সমস্যা নেই। এবং রেজিস্ট্রি অফিসে যে প্র্যাকটিস যে এই কারণ দেখে জমি দীর্ঘদিন থেকে ক্রয় বিক্রয় হয়ে আসতেছে এবং কোনো যৌক্তিক কারণে বিক্রি করা জমির দলিল বাতিল হয়েছে এমন নজিরও খুব একটা নাই। জি, সুতরাং কেউ যদি বিক্রি করে আর ক্রেতা যদি দেখে শুনে কেনে তাহলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। হ্যাঁ।